আজকে আবার দুটো ছোট ছোট কবিতাতে নিজের অনুভব থেকে আমি আবৃত্তি করার পরে তার স্বরটাও আবৃত্তি করে দেব। আপনারা একটু মেলাবেন যে স্বরেও সে অনুভবটা থাকছে কিনা। কিন্তু আজকে আর আগের দিনের মতন সেখানে কেন এরকম স্বর প্রয়োগ করলাম, কি অনুভব থেকে আবৃত্তি করছি, এসব গল্পে যাব না। প্রত্যেকটা ব্যাপারে এত গল্প করতে গেলে তো হবে না, কারণ আমাদের একটু এগিয়ে যেতে হবে। এরপরে প্রথমে আমি যেটা নিয়েছি সেটা সুকান্ত ভট্টাচার্যের একটা ছোট্ট কবিতা। উনি কবিতাটার নামই দিয়েছিলেন কবিতার খসড়া। আকাশে আকাশে ধ্রুব তারায়, কারা বিদ্রোহে পথ মারায়, ভরে দিগন্ত দ্রুত সাড়ায়, জানে না কেউ। উদ্যমহীন মূঢ় কারায়, পুরনো বুলির মাছি তাড়ায়, যারা তারা নিয়ে ঘোরে পাড়ায় স্মৃতির ফেউ। এইটুকুনি কবিতা। আ দেখুন একই হলো কিনা। আরেকবার করি। আকাশে আকাশে ধ্রুব তারায়, কারা বিদ্রোহে পথ মারায়, ভরে দিগন্ত দ্রুত সাড়ায়, জানে না কেউ। উদ্যমহীন মূঢ় কারায়, পুরনো বুলির মাছি তাড়ায়, যারা তারা নিয়ে ঘুরে পাড়ায় স্মৃতির ফেউ। আ বিশ্লেষণ করলে দেখবেন এর মধ্যেও কিছু কিছু স্বরের নানান রকম রীতি ঢুকে বসে আছে। আর এর বেশি কিছু বললাম না। আপনারও তো এরকম করতে হবে, কবিতা বেছে নিয়ে তার থেকে অনুভব দিয়ে কবিতার আবৃত্তি করা। তার পেছনে যদি আপনাদের নিজেদের অনুভব করার, নিজেদের অভিজ্ঞতার কোনো গল্প থাকে যা থেকে আপনি কবিতাটাকে বেশি ভালো করে অনুভব করতে পেরেছেন, তো খুবই ভালো হয়। না হলে অন্তত কবিতাটা বুঝে তার ভেতরে আপনি নিজেকে যেখানটায় খুঁজে পাচ্ছেন সেটা দিয়েও করা চলবে। আচ্ছা, আর একটা শোনাই। এটাতে একরকম স্বরের বিন্যাস ছিল, একরকম অনুভূতি ছিল। এটাতে আবার একদমই অন্যরকম। এটা জীবনানন্দের কবিতা, হায় ছিল। হায় ছিল সোনালি ডানার ছিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধান সিঁড়ি নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো নাকো ধান সিঁড়ি নদীটির পাশে। আ 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 শুধু স্বরটাও যদি শোনেন বারবার, একটা বিষণ্ণতা চালিয়ে যাবে মনের ভেতরে। এই অনুভব জীবনের কোথাও যেমন ছড়িয়ে আছে, তেমনি জীবনানন্দের এই রচনায়, এই রচনার ছন্দের যে চাল, যে সুর, তার মধ্যেও আছে। এসব মিলিয়ে মিশিয়েই আমার এই কম্পোজিশন, যেটা আপনাদের কাছে করে শোনালাম। দেখতে পাচ্ছেন যে সব কবিতায় স্বরের কাঠামো একরকম নয়, কারণ সব কবিতার অনুভব একরকম নয়। অনুভব অনুযায়ী স্বরের নানান কাঠামো তৈরি হচ্ছে। আমরা গানের সুর বলতে যা বুঝি, সেই গানের সুরগুলোকে যদি কেউ শোনেন ঠিক করে, বা সেই সুরকে কেউ গিটারে বাজাচ্ছেন বা বেহালায় বাজাচ্ছেন, সেটা যদি শোনেন, তার ভেতরে যে ছোট ছোট স্বরের কারুকাজ, উত্থান পতন, এই রকমই আমরা যখন পরিপূর্ণ অনুভব থেকে আবৃত্তি করি, তার ভেতরেও এই ধরনের স্বরের নানান কারুকাজ এসে উপস্থিত হয়। সেইটা আমরা প্রথমে শিখেছি কারুকাজ বলতে কি বোঝায়, সেইগুলোকে নিজেরা ভেবেচিন্তে পরিকল্পনা করে প্রয়োগ করেছি। এখন আমরা উল্টো রাস্তা দিয়ে হেঁটে এসে অনুভব থেকে যে আবৃত্তি করছি, আপনারা আমার আবৃত্তিগুলো শুনে দেখুন যে তার ভেতরে কিন্তু ওই গানের সুরের মতোই অনেক কারুকাজ চলে আসছে। আবার গানের সুরের কোনোটা যেমন একটু সরল সুর হয়, আমাদেরও যখন অনুভব একটু সরল হবে, বা সমস্ত জিনিসটার ভেতরেই একটু সরলতা থাকবে, তখন স্বরের চলনও একটু সরল হবে। আমি সেরকম একটা বড় কবিতার একটু অংশ আবৃত্তি করে শোনাচ্ছি আপনাদের। এটা যেখানে আমরা তাল বা আড়ির কাজ শিখছিলাম, সেখানে একবার হয়তো কবিতার তালিকার ভেতরে বলা হয়েছিল। সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা কিশোরী। আমি সেটিকে একটু আবৃত্তি করছি, একটা করে স্তবক আর একটা করে স্বরে করে শোনাই। দেখুন এখানে স্বরের চলন অনেকটা সরল। তার জলচুড়িটির স্বপন দেখে অলস হাওয়ায় দিঘির জল, তার আলতা পরা পায়ের লোভে কৃষ্ণচূড়া ঝরায় দল, করম চাডাল আঁচল ধরে, ভোমরা তারে পাগল করে, মাছরাঙাচায় শিকার ভুলে কুহর এপিক অনর্গল, তার গঙ্গা জলি ডুরের ডোরা বুকে আঁখে দিঘির জল। আ আ আ আ আ তারে আসতে দেখে ঘাটের পথে শিউলি ঝরে লাখে লাখে, জুঁয়ের বুকে নিবিড় সুখে প্রজাপতি কাঁপতে থাকে, জলের কোলে ঝোপের তলে কাঁচ পোকা রং আলোক জলে, লুব্ধ করে মুগ্ধ করে বউ কথা কাও কেবল ডাকে, আর হালকা বোটা ফুলের বুকে প্রজাপতি কাঁপতে থাকে। এখানেও স্বরের একটা কাঠামো এরকম করে যদি দেখাই, তো দেখবেন তার ভেতরে স্বরের নানান কারুকাজ এসে গেছে। আ আ আ
প্রকাশ করতে গিয়ে, ছবিটা তৈরি করতে গিয়ে প্রজাপতির ডানার কাঁপন শুদ্ধ চলে এসছে। তো এইরকম করে তো আমরা অনুভবগুলোকে প্রকাশ করব, কিন্তু কোনো কিছু প্ল্যান না করেও যখন এটা করছি তখন দেখা যাচ্ছে যে তার ভেতরে এইসব কারুকাজগুলো এসে পড়ছে। নানান ধরনের নানান কবিতাকে অনুভব করে করে যদি আপনারা এইভাবে প্রকাশ করেন, তো দেখবেন এখন যেহেতু আপনাদের অনেকটা অনুশীলন হয়েছে স্বরের নানান রীতি নিয়ে, স্বরের রং নিয়ে, স্বরের ওজন নিয়ে, তো দেখা যাবে যে তার ভেতরে এইসব কারুকাজ আপনাদের অনেকটাই এসে পড়ছে। এরকম আপনারা নানান কবির রচনা থেকে নানান কবিতা বাছুন, সেগুলোকে অনুভব করে করে আবৃত্তি করুন। মানে আপনারা আগে যা করতেন এইসব পদ্ধতি শেখার আগে নিজেরা নিজেরা সেই জায়গাটাতেই ফিরে যাবেন প্রায়, কিন্তু এখন আরো অনেক গভীরতা নিয়ে ফিরে যাবেন। একটা কবিতাকে কিরকম করে অনুভব করতে হবে সেটা বুঝে ফিরে যাবেন, এবং করার পরে যে আবৃত্তি আপনি এখন করবেন তার ভেতরে যে কারুকাজ চলে আসবে স্বরের, সেগুলো আগে যখন আবৃত্তি করতেন শুধু আবেগ ছাড়া আর কিছু আসতো না। এখন তো আমরা কিছু কিছু শিখেছি কেমন করে অনুভব প্রকাশ করে, কেমন করে দৃশ্য রচনা করে, এইসব করতে করতে এসেছি বলে এখন সে আবৃত্তিগুলো কিছুটা পাল্টাবে। যাই হোক, আমরা এখন এসব করতে করতে যে জায়গায় এসেছি তার পরের যে ধাপগুলো তাতে যেতে হবে। আজকের এই পর্যায়টা একটু ছোটই হবে হয়তো, তো কিছু কথা বোঝানোর আছে, সেটা আর একটু বোঝাবো, তাই করতে করতে খানিকটা সময় কেটে যাবে হয়তো। সেটুকু বুঝতে বুঝতে আপনাদের আবার একটু নিজেদের করে দেখতে হবে, তবে পারবেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে আমরা তো দেখলাম যে একটা কবিতাকে ধরে তার অনুভবটা ভেতরে নিয়ে সেই অনুভব দিয়ে আবৃত্তি করলে স্বরের একটা কাঠামো তৈরি হয়, এবং সেই কাঠামোর ভেতরে ভেতরে স্বরের যেসব চলন আমরা পেয়ে যাই তার ভেতরে অনুভবগুলো এসে যায়, মানে স্বরের মধ্যে অনুভব এসে যায়। তার মানে কি হলো, মানে আবৃত্তি করার সময় কথা প্লাস স্বর, এইটা দিয়ে আমরা যেটা প্রকাশ করছি সেখানে কথার মানেটা হয়তো থাকছে না, কিন্তু স্বরটা যখন করছি যে অনুভব প্রকাশ করেছি অনুভবটা স্বরে থেকে যাচ্ছে। এটাই তো ব্যাপার, এটাই বলছিলাম, সেটা যদি থেকে যায় তাহলে বুঝতে হবে স্বরের কাঠামো ঠিক হয়েছে। তাহলে আমরা কোন সিদ্ধান্তে উপনীত হব? আমরা এটা বুঝবো যে আমাদের আবৃত্তির স্বরও অনুভব সৃষ্টি করতে পারে, যেমন গানের স্বর করে থাকে। আচ্ছা, গানের স্বর শুধু স্বর অনুভব সৃষ্টি করছে, এটা আপনারা কোথায় পান বলুন তো? যেখানে কাব্যগীতি আমরা শুনছি, রবীন্দ্রনাথের গান কি আধুনিক নানান গান, সেখানে তো কথা আছে, কথাকে প্রকাশ করার জন্য সুর সেভাবে ব্যবহার করা হয়েছে। এবং কখনো কখনো আমরা সেই সব গানের সুর যখন গিটারে শুনি তখন সুরের কি সম্পদ আছে তার মধ্যে, কোথায় কি কারুকাজ আছে, কোথায় কোন পর্দা লাগানো হয়েছে, কোথায় তার অভিনবত্ব, এগুলো সুরটা শুনেও বুঝতে পারি। কিন্তু সেখানে যখন কাব্যগীতিটা আমরা শুনি তখন কথার সঙ্গে সুরটা জড়িয়েই তার অনুভবটা তৈরি হয়। কিন্তু এমন কোথায় আছে, কোন গান আছে যেখানে কথা ছাড়াই শুধু স্বর দিয়ে অনুভব তৈরি হচ্ছে? আমি তো একটা সময় বলেইছি এর আগে, পরেও হয়তো এ নিয়ে কোনো বিশেষ পর্যায়ে আলোচনাও হবে, যে আমরা আবৃত্তি করি মানে শুধু কবিতা পড়বো আর এইসব অনুশীলন করব আর কবিতা প্রকাশ করতে চেষ্টা করব, এইটা হলে কিন্তু আমাদের শিল্পী মানুষটা খুব গভীরভাবে তৈরি হবে না। আমাদের শিল্পী মানুষকে গভীরভাবে তৈরি করতে গেলে আমাদের পাশাপাশি অন্য শিল্পগুলোকে জানতে হবে। সেই শিল্পগুলো কিভাবে রচিত হয়, তার কি কি বৈশিষ্ট্য, সেই সব বৈশিষ্ট্য সমেত সেই শিল্পকে কিভাবে উপভোগ করে, এইগুলো বুঝতে হবে। তবে আমরা সেই সব শিল্পগুলোকে বুঝতে পারবো। আর সেই সব শিল্পগুলোকে বুঝতে পারা মানে সেখানে কিভাবে সৃষ্টি হচ্ছে সেটাও বুঝতে পারা। তখন আমরা এটাও মাপতে পারবো যে আমরা যেটা তৈরি করছি শিল্প শিল্প বলে দাবি করছি, সেখানে সত্যি সেই রকম কোনো সৃষ্টি হয়ে উঠছে কিনা যা গানে সৃষ্টি হয়
যা চিত্রকলায় সৃষ্টি হয়, যা ভাস্কর্যে সৃষ্টি হয়, যা অভিনয়ের মঞ্চে সৃষ্টি হয়, যা সিনেমাতে সৃষ্টি হয়, তাই এই আর্টগুলোকে, এই আর্টের ভিন্ন ভিন্ন মাধ্যমগুলোকে আমাদেরও তো একটু বুঝতে চেষ্টা করতে হবে। সেই কথা নিয়ে হয়তো কোনো একটা পর্যায়ে একটু বেশি করে আলোচনা করব। সে কখন হবে জানি না, আমাদের তো এই পদ্ধতিটা ঠিকভাবে এগোতে হবে, সেই কারণে বলছি। তো এখন প্রশ্নটা যেটা এসেছি সেটা হচ্ছে, গানের মধ্যে এমন কোন জায়গাটা আছে যেখানে শুধু স্বরে স্বরে অনুভব তৈরি হচ্ছে, এইটা আমরা জানতে চেষ্টা করতে পারি, বুঝতে চেষ্টা করতে পারি কোন গান? সেটা হচ্ছে আমাদের মার্গ সঙ্গীত, ক্লাসিক্যাল গান। প্রথম সেই গান যখন শুরু হয়, খানিকটা অংশে কোনো কথা থাকে না, সেই অংশটাকে বলা হয় তো আলাপ। তো সেই আলাপে শিল্পী স্বর ক্রমশ বিস্তার করেন, যে রাগ গাওয়া হবে সেই রাগের যে চলন, তাতে যেসব স্বর লাগে সেইগুলো দিয়ে দিয়ে ক্রমশ একটা পরিমণ্ডল ঘনিয়ে তোলেন। সেখানে তো কোনো কথা থাকে না, কিন্তু কথা থাকে না বলে কি সেইগুলো শুধুই করছে, কিছু তার অনুভব পাচ্ছি না আমরা? এটা হয়? খুব মন দিয়ে আপনাদের একটু এইগুলো শুনতে হবে। শুনলে আপনারা দেখতে পাবেন যে, ধরুন কেউ মাল্লার গাইবেন, তো তার আগে যে আলাপটা করছেন, সে আলাপ শুনতে শুনতেই আমরা একটা বর্ষার আমেজ, বর্ষার অনুভব পেয়ে যাচ্ছি। কেউ হয়তো ভায়োলিনও গাইবেন, তিনি যেই স্বর লাগাতে শুরু করলেন, আর ওই আস্তে 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 স্বরের যেন একটা ছবি আঁকছেন, আলাপ দিয়ে, কোনো কথা আসেনি, তাল আসেনি, তো আমরা যেন ভোরের আমেজটাকে অনুভব করছি। এটা শুধু যে গলায় যিনি করছেন তার বেলায় পাই আমরা, তাই নয়। যখন আমরা যন্ত্রসঙ্গীতে শুনি, তখনও কিন্তু সেতারে, বাঁশিতে, বেহালায়, তখনও কিন্তু আমরা এটা পাই। যখন কেউ বসন্ত গাইবেন, বসন্তের আলাপ করছেন, তখন খানিকক্ষণ বাদে বেশ মনে হয় যে একটা বসন্তের আমেজ তৈরি হয়ে গেল। এই যে বর্ষার আমেজ, বসন্তের আমেজ, ভোরবেলা, সন্ধ্যা, এগুলো যে রাগ যেরম গাইছেন, তার সঙ্গে যে আলাপে অনেকক্ষণ ধরে যে স্বর শুধু শোনান, সেখানে কিন্তু এই মেজাজটা তৈরি হয়, মুডটা তৈরি হয়, এই অনুভবটা তৈরি হয়। এইগুলি যদি আমরা শোনা একটু অভ্যেস করি, তাহলে আমরা বিচার করতে পারবো যে এই আবৃত্তিতেও যে আমরা কবিতার মধ্যে থেকে অনুভব তুলে এনে স্বর করলাম এবং দেখলাম যে স্বরে অনুভব সৃষ্টি হচ্ছে, তাহলে আবৃত্তিতে যে ধরনের স্বর প্রয়োগ করা হয়, শুধু সেই স্বর দিয়ে, কথা ছাড়া, কি কোনো অনুভব আমরা তৈরি করতে পারি? আপনাদের কি মনে হয়? আপনারা এই মুহূর্তে কি ভাবছেন? না, না, সেটা কি করে হবে? হ্যাঁ, কথা থেকেই আবৃত্তি হয়, তো আবৃত্তি যদি কবিতাটাই না থাকলো, কথা না থাকলো, অনুভব কি দিয়ে হবে? কিন্তু আপনি যখন কথাটা সরিয়ে দিয়ে শুধু ওই যে কাঠামোটা তৈরি হয়েছিল সেইটাকে অনুসরণ করছিলেন, সেইটা করে দেখছিলেন, তখন সেই অনুভবগুলো তাহলে ফিরছিল কি করে? কথা ছাড়াই তো ফিরছিল। তাহলে নিশ্চয়ই স্বরও আমাদের অনুভব দেয়। এইবার আপনাদের পরবর্তী ধাপে যে চর্চাটা হবে সেটা হচ্ছে যে, আবৃত্তিতে আমরা যেসব স্বরপ্রয়োগ শিখেছি, সেই স্বর দিয়ে শুধু আমরা অনুভব তৈরি করব, এবং আগের থেকে ভেবে নিয়ে করব না যে আমরা একটা ব্যথার অনুভব করব, সেই জন্য গলাটা কিরকম করে ব্যবহার করব, কি আমরা একটা উদ্দীপনার অনুভব তৈরি করব, তার জন্য কিরকম করে গলাটা ব্যবহার করব, এইসব ভাববো না। আমরা শুধু যেসব রীতিগুলো শিখেছি সেই রীতিগুলোকে একটা আরেকটার সঙ্গে মিশিয়ে মিশিয়ে ছোট ছোট টুকরোয় একটু স্বরের ফ্রেজ, স্বরের টুকরো আমরা তৈরি করব, করে দেখব তাতে কিরকম করে অনুভব আসছে। পারবেন? নিজেরা নিজেরা পারবেন, নিশ্চয়ই পারবেন। তো আমি একটু উদাহরণ দিয়ে রাখি, এই পর্যায়ে তো প্রায় শেষ হয়ে এলো, এই পর্যায়ে শেষে এই উদাহরণ একটু দিয়ে রাখি, পরে কোনো একটা পর্যায়ে এইগুলো নিয়ে আরো কিছু কিছু কাজ বলবো, সেটাও একটু ছোট পর্যায়ে হয়তো হবে। এছাড়াও আরেকটা কাজ বাকি আছে, সেটা আমি সেই পর্যায়টা যাওয়ার আগে সেই কাজটা একবার করে নিতে চাইবো।
এখন একটুখানি ধরিয়ে দিই যে আপনারা ভাবছেন না তো, না সেটা আবার কি করে হবে, শুধু স্বর দিয়ে কি করে অনুভব হবে, আমরা তো কবিতা ধরে অনুভবে এসেছি, সেই জন্যে ওইটা স্বর বললে অনুভবটা হচ্ছে। তো আমি একটু ছোট ছোট করে দু একটা জিনিস একটু বলি, দেখুন আপনাদের কিরম লাগে। ধরুন আমরা একটা সোজা একটা স্বর করছি, আ, এ দিয়ে কোনো অনুভব হলো না, এ দিয়ে কোনো অনুভব হলো। আচ্ছা, স্বরটাকে যদি এরম করি যে আ, কিছু অনুভব হলো। আচ্ছা, যদি এরকম করি আ, কি করেছি নিশ্চয়ই আমি জানি। আমি একটা সোজা স্বরে গেছি, সেখান থেকে মোচড় দিয়ে একটু নেমেছি, তাতে একটু কোমল লাগিয়েছি, আরো মোচড় দিয়ে গড়িয়ে আরো নেমেছি যে আ, আমার কিন্তু জানতে হবে আমি কি করছি, কাঠামোটা আমার কাছে খুব পরিষ্কার থাকার দরকার। কিন্তু এখন কি আপনাদের মনে হলো না যে এটা দিয়ে একটা অনুভব তৈরি হলো? তাহলে হলো তো বটে। তো এইরকম করে আমরা যা যা জানি, স্বর সোজা যায়, মিড় লাগে, কোমল লাগে, গড়িয়ে নামতে পারে, গড়িয়ে উঠতে পারে, কম্পন দিয়ে যেতে পারে, কম্পন দিয়ে ফিরে আসতে পারে, আর যুগ্ম স্বর লাগিয়ে কিছু করতে পারি। এইগুলো মিলিয়ে মিশিয়ে কিছু 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 করে করে একটু দেখা যাক না কি হয়, কিছু হচ্ছে কিনা। ধরুন আমি যদি এটা এরকম একটা বলি যে আ, আ, তা এটা দিয়ে একটা কিছু অনুভব হলো না? কিংবা ধরুন এরকম হচ্ছিল যে আ, কিছু অনুভব হচ্ছে না। কোনটা কিসের অনুভব হচ্ছে সেটা আবার ভাবতে হবে, কিন্তু হচ্ছে, একটা অনুভব হচ্ছে। সবসময় হয়তো তাকে ঠিক সংজ্ঞায়িত করা যাবে না। আপনারা একটু চেষ্টা করুন না এরকম টুকরো টুকরো করে ছোট ছোট ফ্রেজ তৈরি করার স্বর দিয়ে। পরের একটা পর্যায়ে গিয়ে এরকম আরো কিছু করে দেখাবো, আরো কি কিভাবে করা যায় সেটা নিয়ে কিছু আলোচনা করব, এবং সেটা কেন করব, তাই দিয়ে আমাদের কি উপকার হবে আবৃত্তিতে, সেগুলো বলবো তখন। আজকে এই পর্যন্ত। এর পরের পর্যায়ে আমরা অবশ্য একটা অন্যরকম কাজ করব, সেটা সেদিন বলবো। আজ এখানে থামলাম।